পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা যেগুলো শিখেছি, এরপরে দ্বিতীয় যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন গুলোর ভিতরে আমি বলেছিলাম কেউ বা ফার্স্ট পারসন, কেউ বা সেকেন্ড পারসন, কেউ বা থার্ড পারসন। আশা করি মনে আছে। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলোর সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম লিখবো। এরপরে যদি কখনো একটা বাক্যের সাবজেক্টের জায়গায় অথবা অবজেক্টের জায়গায় একাধিক পারসন চলে আসে, দ্যাট ইজ ফার্স্ট পারসনও আসলো, এন্ড দ্বারা যুক্ত অবস্থায় আবার সেকেন্ড পারসনও আসলো, ধরো অর্থাৎ আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, এরা সাবজেক্ট ফর্ম, আস, মি, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে হিম, হার, এগুলো অবজেক্ট ফর্ম, মাই, আওয়ার, ইওর, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে মাইন, আওয়ার্স, এগুলো হচ্ছে ডাবল পসেসিভ ফর্ম। এখন যদি কখনো দেখা যায় যে কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় কি এসে গেছে, একাধিক পারসন, অর্থাৎ ফার্স্ট পারসনও এসেছে আবার সেকেন্ড পারসনও এসেছে, অথবা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটাই এসেছে, অথবা সেকেন্ড পারসন আর থার্ড পারসন এসেছে, যেটাই হোক না কেন, যদি সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় একাধিক পারসন চলে আসে, আমরা তখন কোন সিরিয়ালে লিখব, অর্থাৎ কাকে আমি ফার্স্টে লিখব, কাকে সেকেন্ডে লিখব, অথবা কাকে থার্ডে লিখব। এই যে সিরিয়ালটা মানে পার্সনগত সিরিয়াল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে বলে রাখি এই সিরিয়ালের ক্ষেত্রে কিছু ব্যত্যয় বা ব্যতিক্রম আছে, সেই কথাটি মনোযোগ সহকারে শুনবা, এবং কিছু বিশ্ববিদ্যালয়ে ঘটনাগুলো ঘটে, অন্য জায়গায় ঘটে না। সুতরাং তোমরা যখন ওই বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিবা তখন এই কথাটি মাথায় রাখবা, এর বাইরে আমি যেটা রুল শিখাবো সেটাই সবসময় অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি সিরিয়ালটা, অর্থাৎ আমরা বলবো যে পার্সোনাল প্রোনাউনের যে সিকোয়েন্স, আমরা রুলটা লিখবো এইভাবে, সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন, সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন, এভাবে রাখলাম, সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, সিকোয়েন্স মানে বুঝতেই পারছো, ধারাবাহিকতা বা ক্রম। এখন পার্সোনাল প্রোনাউনের ক্রম বিষয়টা কি সেটাও বুঝছো, কিন্তু এটা হচ্ছে পার্সনগত প্রোনাউন, পার্সনগত হচ্ছে সিরিয়াল। সেটা কি, ওই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো আমি যেভাবে বলি একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথম কথা হলো নাম্বার 1, দোষ স্বীকার করা বোঝালে, দোষ স্বীকার, দোষ স্বীকার, অর্থাৎ বাক্যটা পড়ে বুঝলাম যে এখানে দোষ স্বীকার বোঝাতে। রুলটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট সকল জায়গার জন্য, অর্থাৎ তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছ এই রুলের উপর থেকে অনেকবার প্রশ্ন এসেছে, বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, তোমার আইডিয়া হয়ে যাবে। তো দোষ স্বীকার করা যদি বোঝায়, আমরা এটা এইভাবে বলবো 1 2 3। 1 2 3 মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন এটা মনে রাখবো কিভাবে, মনে রাখবা যে যখন মানুষ দোষ করে ফেলে, ইংরেজরা হচ্ছে ভদ্র জাতি, আর ভদ্র জাতিরা কি করে, নিজের দোষটা ভাই আগে স্বীকার করে না, কারণ দোষ স্বীকার করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নাই, কোনো অপরাধ নাই, কিন্তু দোষ করে যদি তুমি সেটা অস্বীকার করো তাহলে সেটা অপরাধ। ভুল তো মানুষেরই হতে পারে। সো ইংরেজরা মনে করে দোষ করেছি, ঠিক আছে আগে নিজেরটা স্বীকার করি। আমরা গ্রুপ ধরে দোষ করেছি, তিনজন মিলে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। মনে রাখো, ফার্স্ট পারসন মানে আমি নিজে, সেকেন্ড পারসন মানে আমার সামনে তুমি যে আছো তুমি, এবং থার্ড পারসন হলো আমি তুমি ছাড়া আর যারা আছে তারা। সুতরাং বুঝতেই পারতেছো প্রথম দোষ কার হবে, আমার, আমি যেহেতু এখানে নিজে কথাটা বলছি। দ্বিতীয় দোষটা কার হবে, সামনে তুমি যে আছো তুমি। আর তৃতীয় দোষ বলবো হচ্ছে যে এখানে নাই। বাঙালি কিন্তু ভাইয়া উল্টা কাজ করে, আশা করি বুঝতেই পারছো। বাঙালি কি কাজ করে, উল্টা কাজ করে, সেটা আমি পরে যাবো। ইংরেজরা কি করে, ইংরেজরা বলে যে না, নিজের দোষটা আগে স্বীকার করবো, তাই ফার্স্ট পারসন আগে, তোমাকেও আমি সাথে দিলাম, তুমি সেকেন্ড পারসন, যে এখানে নেই তার কথা আমরা সবার লাস্টে বলি, অর্থাৎ তাকে আমরা দোষ দেই না। বাঙালি করে উল্টাটা, বুঝতেই পারতেছো। সো আমি এখানে বলে ফেললাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, দোষ স্বীকার করা বোঝাতে। আর যদি হচ্ছে সাধারণ কোনো কাজ করা বোঝায়, সাধারণ কাজ, আমি এক্সাম্পল গুলো দিব, আগে লিখে নাও। সাধারণ কাজ করা বোঝায়, সাধারণ কাজ, অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে আমি, তুমি এবং সে গতকাল সেখানে গিয়েছিলাম, আমি, তুমি এবং সে ক্লাসে উপস্থিত হলাম। এইভাবে যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সাধারণ কোনো কাজ করে, তখন আমরা সিরিয়ালটা কিন্তু এটাই রাখি। দেখো 2 আর 3 এটা নিয়ে কোনো সমস্যা হয় না। আর ফার্স্ট পারসনটা তখন কোথায় চলে যায়, লাস্টে চলে যায়। অর্থাৎ সাধারণ কাজ বোঝালে, সাধারণ কাজ বোঝালে ফার্স্ট পারসন লাস্টে, আর দোষ স্বীকার করা বোঝালে ফার্স্ট পারসন হলো ফার্স্টে। সো জাস্ট এতটুকু মনে রাখলেই কিন্তু চলে। 1 2 3, 1 2 3, আর হচ্ছে 2 3 1। জাস্ট খালি 1 2 3 মনে রাখলে পরেরটা কিন্তু এমনি মনে থাকে ভাই। সাধারণভাবে দোষ স্বীকার করলাম, দোষ স্বীকার করলাম, আগে ফার্স্ট পারসন, তাহলে সিরিয়ালটা কি 1 2 3। এটা কি ভাবে মুখস্থ রাখা লাগবে, এমনি পারবো 1 2 3। আর যদি সাধারণ কোনো কাজ করা বোঝায়, একটা খালি লাস্টে চলে যাবে, অর্থাৎ ফার্স্ট পারসন লাস্টে, 2 আর 3 সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হচ্ছে ফার্স্টে। সো আমি যদি एग्जांपल দেই, মনে করো আমি যদি এভাবে বলি আই, ইউ এন্ড হি,
should be punished, should be punished। দেখো এই বাক্যটা নিয়ে বেশ কিছু কনফিউশন আছে। অনেকে বলছে, অনেক শিক্ষক বলেছে, অনেক বই বলেছে যে আসলে দোষ স্বীকার যেহেতু বলেছে, দোষ ইংরেজি হলো গিল্ট, গিল্ট। অর্থাৎ আমি যদি বাক্যের ভিতরে গিল্টি শব্দটা পাই, যে আমি, তুমি এবং সে দোষী, তাহলেই 1 2 3 হয়। এই কথাটা আসলে ঠিক না। আর অনেকগুলো বই আমি দেখেছি, সকল বই দেখে যেটা বোঝা গেল, যারা এই কথাটি বলেছে গিল্টি থাকলে কথাটি হবে, এটা ভুল কথা। দেখো এই যে বাক্যটা লিখেছি, এখানে কিন্তু গিল্টি শব্দটা নাই, বাট তুমি পড়ে দেখো এই বাক্যটায় দোষ স্বীকার করে নেওয়া হয়েছে। আমি, তুমি এবং সে, মানে আমাদের কি হওয়া উচিত? আমাদের শাস্তি হওয়া উচিত। তাহলে আমাদের শাস্তি হওয়া উচিত কখন বলা হয়? যখন আমরা নিজেরা আমাদের দোষটা স্বীকার করে নেই। সো আমি বলতেই পারি যে এখানে 1 2 3 এই সিরিয়ালটি হবে, এবং সেটাই কিন্তু হয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এখন যদি এটা এরকম না হয়ে এরকমের হতো, দেখো আমি, তুমি এবং সে দোষী, তাহলে তো কোনো কথাই নেই, সেটাই একটু লিখি, আই, ইউ এন্ড হি আর গিল্টি, তাহলেও কিন্তু এই কথাটাই হতো, এটাই হতো সিরিয়ালটা। তাহলে গিল্টি শব্দটা দেখলে আমি 1 2 3 দিব, কিন্তু পানিশ, আমাদের শাস্তি হওয়া উচিত, এটা বললে 1 2 3 দিব না, এই কথাটা আসলে চলে না। তার কারণ আমি, তুমি এবং সে দোষী বলতে যা বোঝায়, আবার আমার, তোমার এবং তার শাস্তি হওয়া উচিত, এটা বললেও কিন্তু একই কথা বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে মানে দোষ স্বীকার করাটা বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে দোষের এই গিল্টি শব্দটাই থাকতে হবে এমন কোনো কথা নেই। বাক্য পড়ে তোমার কাছে যদি মনে হয় যে আসলে এখানে দোষ স্বীকার টাইপের কোনো আলাপ হয়েছে, তুমি বলবে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন এবং লাস্টে কি হবে? থার্ড পারসন। এবার যদি আমি সাধারণভাবে বলি যে আমি, তুমি এবং সে ক্লাসে উপস্থিত ছিলাম বা ক্লাসে অনুপস্থিত ছিলাম, যেটাই বলি না কেন, তখন আমার সিরিয়ালটা কি করব দেখছো তো? সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং লাস্টে কি হবে? ফার্স্ট পারসন। সো আমরা তখন লিখবো হচ্ছে ইউ, হি এন্ড আই, উপস্থিত ছিলাম যেহেতু বলেছে তাই আমি পাস্ট টেন্সে দিলাম, আই ওয়্যার প্রেজেন্ট, উপস্থিত ছিলাম। তাহলে ইউ, হি এন্ড আই ওয়্যার প্রেজেন্ট, তাহলে তুমি, সে এবং আমি উপস্থিত ছিলাম। এখানে মনে রাখবা যেহেতু এরা সাবজেক্টের জায়গায় বসেছে, তিনজন যেহেতু, তাহলে অবশ্যই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তিনজন যেহেতু, ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। সো এখানে আই এর সাথে ম্যাচ করে এম অথবা ওয়াজ লেখার কোনো সুযোগ নেই, এখানে হি এর সাথে ম্যাচ করে ইজ লেখারও সুযোগ নেই। তার কারণ সাবজেক্ট কিন্তু এখন একজন না, সাবজেক্ট হলো তিনজন। সুতরাং অনেক সময় আমাদের শুনতে কেমন লাগে? ইউ, হি এন্ড আই ওয়্যার প্রেজেন্ট, আই ওয়াজ প্রেজেন্ট, শুনতে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগবে, কারণ আই এর সাথে ওয়াজ বসে, কথা ঠিক। কিন্তু এখানে তো আই না, এখানে আই এর সাথে আরো দুটো যোগ আছে, সর্বমোট তিনটা। তাহলে আমরা এখানে বহুবচন দিচ্ছি বা বহুবচন দিব, তার কারণ সাবজেক্ট এখানে একাধিক আছে। সো এই রুলটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত বলবা। বুঝে ফেললে শীটের মধ্যে দেখবা যে সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউনের ভিতরে কোশ্চেন 4-5টা বা 6টা কোশ্চেন দেওয়া আছে। এই 6টা কোশ্চেন পড়লে রুলের টোটাল বিষয়টা তোমার বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো দ্রুত বলে ফেলো ক্লিয়ার হয়েছো কিনা। ওকে, সবাই ক্লিয়ার মোটামুটি, আমি ভিতরের দিকে যাচ্ছি না। এবার আমি চলে আসি ব্যতিক্রম কথাটা। তোমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, আমি আবারও বলছি, তোমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, আমি বিগত 14-15 বছরের কোশ্চেনে এই ব্যতিক্রমটা পেয়েছি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে। তো তোমাকে আমি বলি যে আমি কিন্তু গত প্রায় 90-91 সাল থেকে যতগুলি প্রশ্ন অ্যাভেলেবল বাজারে ছিল, আমি সব সংগ্রহ করেছি এই এতগুলি বছর ধরে, যখন যেখানে পেয়েছি। ইভেন নীলক্ষেতের যে পুরাতন বইয়ের দোকানে খুঁজে খুঁজে বের করেছে যে আসলে আগের আমলের বই কোনটা আছে, কোশ্চেন ব্যাংক কোনটা আছে, এই সবগুলো কালেক্ট করেই কিন্তু আমি আমার বইয়ের ভিতরে সেই 90 সাল থেকে কোশ্চেন দিয়েছিলাম, যেটা বাংলাদেশে অন্য কোনো বই অ্যাভেলেবল না। সো সেই ক্ষেত্রে আমি এই কোশ্চেনগুলো সব দেখেছি, দেখে আমি কিন্তু সেই ব্যতিক্রমগুলো বের করেছি আসলে কোথায় কোথায় ঘটনাগুলো ঘটছে। এবং দেখা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ ঘটনা ঘটেছে, সেটা হলো দোষ স্বীকার বোঝালো। অপশনে যে আমি 1 2 3 খুঁজে পেলাম না, কোনো অপশনে 1 2 3 নাই। নান অফ দি অ্যাবাভ এরকম কোনো অপশনও নাই, মানে উপরের কোনোটিই না, এটাও কোনো অপশনে নেই। তার মানে 1 2 3ও নাই, আবার কোনোটিই না, এরকম অপশনও নেই। তখন আমাকে ভাবালো বিষয়টা যে আসলে দোষ স্বীকার করা বোঝালে সকল বই বলছে 1 2 3, কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্নটার ভিতরে 1 2 3 কোনো অপশনে নাই কেন? আমি খোঁজা শুরু করলাম এবং পেয়ে গেলাম যে হ্যাঁ, 1 2 3 এর একটা অল্টারনেট আছে, মানে 1 2 3টা বহুল ব্যবহৃত, তবে এর বাইরেও আরেকটা আছে, সেটা হলো 1 3 2, 1 3 2।
অর্থাৎ দোষ স্বীকার করা বোঝালে ফার্স্ট পারসনটা প্রথমে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনোই সমস্যা নেই। কিন্তু বাকি যে দুইটা রয়ে গেল 2 আর 3, এটার ভিতরে একটু ব্যতিক্রম, অর্থাৎ 1 2 3 ও হতে পারে, 1 3 2 ও হতে পারে, তবে 1 2 3 হচ্ছে বেশি ব্যবহৃত, এরকমের একটি রুল পাওয়া গেল। তখন আমি বুঝতে পারলাম যে ইয়েস, তাহলে উত্তর এটা হবে। এবং এই ঘটনা বা এরকম উত্তর হয় এরকম একটি মাত্র ইউনিভার্সিটি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অন্য কোথাও কিন্তু এই কোশ্চেনটার আমি চেহারা দেখি নাই। যেহেতু এরকম কোশ্চেন এসেছে, সেই ক্ষেত্রে বিষয়টা কি করছে আমি তোমাকে বলি। পরবর্তীতে বিভিন্ন বই আমি দেখলাম যে ওই কোশ্চেনটা এই 1 3 2 যেহেতু উত্তর, অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, কি ব্যাপার, কি বললাম, এতদিন ধরে কি লিখলাম 1 2 3, কিন্তু উত্তর তো নাই। তখন তারা অপশনটা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে 1 2 3 একটা অপশন বানায় উত্তর করে দিছে। এখনকার বেশ কয়েকটা বইয়ে দেখেছি এই বছরের ভার্সনে এই উত্তরটা 1 3 2 না করে উত্তরটা 1 2 3 বানায় উত্তরটা মেরে রাখছে। সো কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো অরিজিনাল কোশ্চেন আমার কাছে ছিল, সো সেখান থেকে আমি কোশ্চেনগুলো কালেক্ট করেছিলাম, বুঝতেই পারতেছো। সো এই 1 3 2 ও কিন্তু সঠিক, 1 3 2 ও সঠিক, তবে এটা আমরা কম ব্যবহার করি। অর্থাৎ বুঝতেই পারছো, যদি আমি দোষ স্বীকার বুঝাই বা দোষ স্বীকারের কোনো বাক্য পাই, তুমি যে কাজটা করবা 1 2 3 উত্তর করবা। যদি অপশনে 1 2 3 না পাও, কোথাও যদি না পাও, তাহলে দেখবা যে 1 3 2 আছে কিনা, ইয়েস আছে, উত্তর ওইটা করবা। যদি এই দুটোর কোনোটাই না থাকে, শুধুমাত্র তখন তুমি নান অফ দ্য অ্যাবাভ উত্তরটা খুঁজে দেখবা আছে কিনা। আমার মনে হয় তুমি এটার ব্যতিক্রমটা বুঝতে পেরেছো। সো যেহেতু ওখানে ব্যতিক্রম, তাহলে নিশ্চয়ই এখানেও ব্যতিক্রম আছে, ইয়েস এখানেও ব্যতিক্রম আছে। সেই ক্ষেত্রে আমরা বলবো এখানে হলো 3 2 1। অর্থাৎ তুমি যখন সাধারণ কোনো কাজ করা বোঝাবে তখন 3 2 1 হবে। দেখো আগের মতোই এই দুটার কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দোষ স্বীকার করার ক্ষেত্রে ফার্স্ট পারসনটা শুরুতে আর সাধারণ কাজের ক্ষেত্রে ফার্স্ট পারসনটা হলো শেষে। সো এই হলো পার্থক্য। দেখো আমাদের দোষ স্বীকারের ক্ষেত্রে 1 2 3 সিরিয়াল মিলেছিল, সাধারণ কাজের ক্ষেত্রে কিন্তু 1 2 3 সিরিয়াল মিলেছে উল্টা দিক থেকে। সো এইভাবেই কিন্তু রুলটা আসলে তৈরি করা হয়েছিল। কোন রুলটা সাধারণ কাজ 1 2 3 পিছন থেকে, এবং যখন দোষ স্বীকার বোঝায় তখন তাহলে একটা খালি শুরুতে চলে আসে, তাই হয়ে যায় 1 3 2। আমার মনে হয় এটা নিয়ে আর কোনো কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। আমি আবারও বলছি, সাধারণ কাজ করা বোঝালে তুমি সার্চ করবে উত্তরে 2 3 1 আছে কিনা, আছে। যদি না পাই তাহলে তোমার অল্টারনেট উত্তরটি হবে হচ্ছে 3 2 1, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। সুতরাং তুমি আরেকটা অপশন শিখে রাখলে, এবং এই ঘটনা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই ঘটেছে, অন্য কোথাও আমি অ্যাটলিস্ট ঘটতে দেখি নাই। আমার চোখ এড়িয়ে অন্য কোনো কোশ্চেন চলে যেতে পারে, বাট আমি অ্যাটলিস্ট দেখি নাই। সো আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ার হয়েছে, এই রুলটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, এই রুলটা নিয়ে কোনো ঝামেলা থাকার কোনো সুযোগ নাই। আমরা এবার পরের দিকে যাব। দ্রুত আমাকে বলো যে আসলে বুঝতে পেরেছো কিনা, দ্রুত বলো। আমি আবারও বলছি ভাই, তোমাদের কাছে কিন্তু একটা অনুরোধ রেখেছি, সেটা কি রেখেছি বুঝতে পারছো তো? তোমরা যে যেখান থেকে যুক্ত হও না কেন, তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে ইনভাইট করবা যে ভাই তুমি যে কোচিং, মনে করো তোমার বন্ধু একটা মেডিকোতে পড়ে, তোমার বন্ধু একটা রেটিনায় পড়ে, প্রবলেম নাই। তো রেটিনার যে এই কোশ্চেনগুলো, যেগুলো মুখস্থ না, যেগুলো গ্রামাটিক্যাল আইটেম, এই কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু শীটে যেগুলো আছে ওদের লেকচার শীটে বা কনসেপ্ট বুকে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি সবগুলো কোশ্চেন সলভ করে ভিডিও দিচ্ছি, এবং সেই ভিডিওগুলো ওরা ফ্রি দেখতে পারবে। অর্থাৎ জাস্ট খালি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে ভিতরে ঢুকলে এই ভিডিওগুলো ফ্রি হিসাবে থাকবে। সো আমার মনে হয় তোমরা সবাইকে যুক্ত করবো। আমি চাই অতি শীঘ্রই যেন আমার অ্যাপের ডাউনলোডটা অনেক অনেক বেশি হয় তোমাদের সৌজন্যে, বিকজ অ্যাপের ডাউনলোডের ভিত্তি করে প্লে স্টোরে তার র‍্যাঙ্কিং অবস্থান করে, বুঝতে পারছো? এখন তুমি যদি প্লে স্টোরে সার্চ দাও এই মুহূর্তে, তুমি দেখবা যে লার্নিং এক্সপ্রেস নামে সার্চ দিলে সর্বপ্রথম নামটা কিন্তু আমার আসছে, যেটা প্রথমে আসতো 3 নম্বরে, পরে 2 নম্বরে, এখন অলরেডি 1 নম্বরে আছে, এবং আমি এটা আসলে এখান থেকে আরো উপরে নিয়ে যেতে চাই। সুতরাং তোমাদের সহায়তা দরকার ভাইয়া, তোমরা অবশ্যই এটা করবে, এবং এটা করলে সুবিধা কি হবে, ভিডিওস দেওয়ার ক্ষেত্রে আমি বেশি উৎসাহিত হব। যেহেতু অনেক মানুষ দেখতেছে, ভিডিও দেখতেছে, তোমরা পেইড ভিডিও দেখছো, ফ্রি গুলো তো পাইতেছো, সমস্যা নেই। আর অন্যরা ফ্রিটা দেখতেছে, ফ্রিটা দেখে হয়তো অনেকে বলবে ভাই আমার রুলগুলো শেখা দরকার, আমি পেইড করে পেইড ভার্সনে যেতে চাই। সুতরাং এটা আমারও কিন্তু কিছুটা বেনিফিট থাকবে ভাই, তোমাদের সহযোগিতা চাই, তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে, আমার বিশ্বাস। ওকে, আমরা পরেরগুলো চলে যাচ্ছি। পরেরগুলো রিলেটিভ প্রোনাউন অতীব গুরুত্বপূর্ণ। প্রোনাউনের ভিতরে সবাই, প্রোনাউনের ভিতরে সবাই যে যেখানেই পড়াক না কেন, সবচেয়ে গুরুত্ব দিয়ে যে অংশটা পড়ায়, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। এবং আমি তোমাকে রিলেটিভ প্রোনাউন পড়াবো, এবং পড়ানোর পরে দেখবা এর অনেক কিছু তোমাকে না পড়িয়ে চলে দেওয়া হয়েছে।
ফলাফলে উত্তর করার সময় তুমি হয়তো এখানে বেঁধে যাচ্ছ, ওখানে বেঁধে যাচ্ছ, উত্তর একটা হচ্ছে কিন্তু শিওর হচ্ছে না বাকিগুলো কেন হলো না। এই যে এতগুলি প্রশ্ন, আমার মনে হয় রিলেটিভ প্রোনাউনের টোটাল অংশটি শেষ করার পরে রিলেটিভ প্রোনাউনের কোনো কোশ্চেনে তোমাদের সমস্যা থাকবে না। আমি আবারও বলতেছি, রিলেটিভ প্রোনাউনের বেশ কিছু বিষয় আমাদের জানা লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের রুলগুলো সীমাবদ্ধ থাকে হচ্ছে হু, হুএভার, হুম আর হুমেভার। এইটা শিখাই মনে করো রিলেটিভ প্রোনাউন শেষ। কিন্তু আর কি কেউ ছিল না? ডাব্লিউএইচ ওয়ার্ড আর কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কেউ বসে না? ইয়েস বসে। তাহলে তারা কোথায় গেল? তাদের রুলটা কি? অথবা এই হু, হুএভার ছাড়া আর কি কেউ নাই রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করার মতন? সো সেইগুলো বিষয় চিন্তা করে রিলেটিভ প্রোনাউন তোমাকে টোটালটা শিখতে হবে। বিকজ তুমি যদি টোটাল প্রোনাউন চ্যাপ্টারটা দেখো, সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে এই রিলেটিভ প্রোনাউন অংশ থেকে। সুতরাং তোমাকে এটি খুব ভালো করে বুঝতে হবে। যারা আমার সাথে প্রোনাউন রেফারেন্স ক্লাস করেছো এইচএসসি লেভেলে, আমি কিন্তু ক্লাসটা নিয়েছি, অনলাইনে ক্লাস নিয়েছি অবশ্যই, কারণ অফলাইনে নেওয়ার সুযোগ হয় নাই। সো অনলাইনে ক্লাসটা নিয়েছি, তোমরা একটু বেনিফিট পাবা, বিকজ এর অনেকগুলি কথা তুমি শুনেছো প্রোনাউন রেফারেন্সের ক্লাসে, নট টোটালটা, অনেকগুলি শুনেছো, তার কারণ ওইখানকার কোশ্চেন সলভ করতে ওই কথাগুলো আমাদের প্রয়োজন ছিল। সো আমরা এখন চলে আসবো এখানে রিলেটিভ প্রোনাউনের তালিকাটি আগে আমরা দেখতে চাই। যে হেডলাইন দিয়ে ফেলি রিলেটিভ প্রোনাউন, মনোযোগ দিতে হবে ভাই। এখানে তুমি যদি একটু মনোযোগ হারিয়ে ফেলো তাহলে কিন্তু এলোমেলো করে ফেলবা। অনুগ্রহ করে রিলেটিভ প্রোনাউন যতক্ষণ পড়াবো কোনো আলাপ আলোচনা চলবে না, খালি শুনবা, শোনার পরে আমি যখন বলবো ভাইয়া এখানে কোনো প্রশ্ন আছে কিনা তখন প্রশ্ন করবা। তার কারণ মাঝখানে যদি তোমার প্রশ্নটা ঢুকে যায় অন্য অনেকেরই কিন্তু মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে, প্লাস আমিও কিন্তু খেই হারিয়ে ফেলতে পারি আসলে কোথায় ছিলাম। তো সেই কারণে আমি যখন সুযোগ দিব ভাইয়া বুঝছো কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা তখন প্রশ্ন করবো, আদারওয়াইজ মনোযোগ দিয়ে শুনবা। প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন হয়। একইভাবে এর বাইরেও কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। আমরা যখন ট্রান্সফরমেশন শিখবো, রিটেনে আসবে, এমসিকিউ তো আসে, মেডিকেল তো ট্রান্সফরমেশন আসেই তোমরা জানো, তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশনে কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে। মনোযোগ দিয়ে শুনবা। আমরা হয়তো আজকে শেষ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো যতটুকু পারা যায়। নেক্সট ক্লাসে এই রিলেটিভ প্রোনাউন টোটালটা শেষ হয়ে যাবে আশা করি। সো আমরা চলে আসছি রিলেটিভ প্রোনাউন টপিকে। প্রথমে রিলেটিভ প্রোনাউন গুলো নিয়ে আলাপ করে নিই। রিলেটিভ প্রোনাউন আমি সংক্ষেপে লিখলাম। প্রথমে এরা কারা তোমাকে জানাই। আমাদের কমন বিশ্বাস যে এরকম WH ওয়ার্ড যারা, এরা সবাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা আমাদের কমন বিশ্বাস। কিন্তু মনে রাখবা বিশ্বাসটি ভুল। WH ওয়ার্ড হলেই রিলেটিভ প্রোনাউন হয় এমন কোনো কথা নাই। WH ওয়ার্ড হলেই যে রিলেটিভ প্রোনাউন হয় এমন কোনো কথা নেই। তার কারণ WH ওয়ার্ড কিন্তু রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে। অর্থাৎ আমি বলবো যে রিলেটিভ প্রোনাউনের ভিতরে WH ওয়ার্ড সবগুলো পড়বে না। সো কারা কারা আসলে রিলেটিভ প্রোনাউন সেটা তোমাকে বলি। এটা হতে পারে হু, অবশ্যই, হতে পারে হুম, অবশ্যই, হতে পারে হচ্ছে হুইচ, অবশ্যই, এবং হতে পারে হচ্ছে হোয়াট, অবশ্যই, এবং সর্বশেষ হলো দ্যাট। এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তুমি বলতে পারো ভাই বাকিগুলো গেল কোথায়? আমি বাকিগুলো নিয়ে কথা বলবো, কিন্তু এইগুলো রিলেটিভ প্রোনাউন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার চলে আসি বাকিগুলোর মধ্যে। সর্বপ্রথম যেটা আসবে সেটা হলো হুজ, আমি এই পাশে লিখলাম, এবং এরপরে আসবে হচ্ছে হোয়ার, তারপরে হলো হোয়েন, তারপরে হলো হোয়াই, এন্ড লাস্ট ওয়ান হলো হাউ। সো এইগুলো হচ্ছে আরেকটা গ্রুপ করলাম, এইগুলোকে একটা গ্রুপ করলাম। কেন? তার কারণ এইগুলো নিশ্চিতভাবেই রিলেটিভ প্রোনাউন, কিন্তু এইগুলোর ভিতরে ব্যত্যয় আছে, ব্যতিক্রম আছে। কি সেটা? হুজটা হলো আমাদের সিঙ্গেল পসেসিভ ফর্ম। আশা করি বুঝতেই পারতেছো, তার মানে এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এটা আমরা WH ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, কিন্তু আসলে সে কিন্তু প্রোনাউন না, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন না, সে হলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু সে হলো একটি সিঙ্গেল পসেসিভ, সুতরাং সে যখনই বাক্যে বসে এরপর একটা নাউন দেয়। হুজ পেন ইজ দিস। সো এই যে হুজ পেন নাউনের আগে বসে পড়লো, তাহলে হুজটা কি? হুজটা হলো একটা অ্যাডজেক্টিভ, এবং সে যেহেতু দুটি ক্লজকে যুক্ত করার সময় যখন বসবে তখন তাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডজেক্টিভ। যখন যে প্রশ্ন করতে বসবে তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং বুঝতেই পারতেছো WH ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন যেমন হতে পারে, আবার সে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হওয়ারও ক্ষমতা রাখে। এই যে দ্যাট, এইটা ছাড়া বাকি যেগুলো রয়েছে এরা সবাই কিন্তু দুই রকম সেন্টেন্সে বসে। একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে তখন এদের নামই হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন তারা কমপ্লেক্স সেন্টেন্সে বসে তখন এরা হয়ে যায় হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
জিনিস কিন্তু একটাই, কিন্তু বাক্যে ব্যবহারের কারণে তার নাম হয় দুইটা। সো এখন চলে আসি প্রথমে এই হু, হুম, হুইচ, হোয়াট এইগুলো নিশ্চিত হবে রিলেটিভ প্রোনাউন। এদিকে হুজ হলো একটা সিঙ্গেল পসেসিভ, তাই সে আসলে মূলত অ্যাডজেক্টিভ। এরপরে চলে আসি হোয়ার থেকে শুরু করে হাউ পর্যন্ত, আমরা এগুলোকে বলি হচ্ছে অ্যাডভার্ব। এগুলো হলো অ্যাডভার্ব। আমি অ্যাডভার্ব লিখছি নরমালি, কেন? তার কারণ যখন প্রশ্ন করা হবে এগুলো দিয়ে তখন এরা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর যখন এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে বসবে তখন এরা হবে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আমি আবারও বলছি, এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাডভার্ব না, এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব না। এই ওয়ার্ডগুলোর নাম কখনো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কখনো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কখন? যখন এগুলো প্রশ্নবোধক বাক্যে বসবে তখন এগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যখন এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে বসবে তখন এরাই হলো রিলেটিভ অ্যাডভার্ব। সো আবার এখানে আসি, এখানে যেগুলো ছিল এরা যখন প্রশ্নবোধক বাক্যে বসবে হোয়াট পর্যন্ত তখন এরা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার যখন এরা বসবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে তখন এরাই হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে দ্যাট রিলেটিভ প্রোনাউন, সে ইন্টারোগেটিভ হবে না, তুমি জানো কোনো প্রশ্ন কিন্তু আসলে দ্যাট দিয়ে করা যায় না। এখন এই হোয়াটটার আবার ব্যতিক্রম আছে। হোয়াটটা অনেক সময় আবার অ্যাডজেক্টিভ হিসেবে বসে পড়ে, অর্থাৎ হোয়াটটা নরমালি একটা রিলেটিভ প্রোনাউন, কিন্তু হোয়াট আবার অনেক সময় কি হয়, হোয়াট অনেক সময় হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো হুইচ ওয়ার্ক, হুইচ পেন এভাবে না এভাবে বললে কিন্তু হুইচটাও আবার কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ নাউনের পূর্বে বসছে। সুতরাং আমি বুঝতে পারলাম এই যে দুইটা জিনিস হোয়াট এবং হুইচ তারা নরমালি রিলেটিভ প্রোনাউন, তবে ব্যতিক্রম হিসেবে অনেক সময় তারা অ্যাডজেক্টিভ হয়ে যায় যখন হোয়াট বা হুইচ এর পরে একখানা নাউন পাওয়া যায়। অর্থাৎ যদি হুইচ এর পরে নাউন পাই, হোয়াট এর পরে নাউন পাই, হুইচ পেন, হোয়াট ওয়ার্ক ডু ইউ ওয়ান্ট টু ডু, তাহলে কোন কাজ তুমি করতে চাও। হুইচ ওয়ার্কও বলা যায়, সেক্ষেত্রে হোয়াটটা দেওয়া হয় তোমাকে বিভ্রান্ত করতে। কিন্তু হুইচ শব্দটা নরমালি একটা রিলেটিভ প্রোনাউন, কিন্তু যখন বলা হয় হুইচ পেন তখন হুইচটা হয়ে যায় একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্নবোধক বাক্য হলে হুইচ হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে হুইচটা তখন হবে হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। সো এই হচ্ছে এই দুটোর ক্ষেত্রে। কিন্তু হু আর হুম এরা কিন্তু ভাই সব সময় রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন টোটাল কথাটা আমি একটুখানি সামারি করে বলি। প্রথমত ডাব্লিউএস ওয়ার্ডের ভিতরে এখানে সবগুলো পড়ে, আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছি, তাহলে রিলেটিভ প্রোনাউনগুলোর ভিতরে ডাব্লিউএস ওয়ার্ডগুলো পড়ে, এটা আমরা জানি। কিন্তু আমরা মনে করি যে সকল ডাব্লিউএস ওয়ার্ডই আসলে রিলেটিভ প্রোনাউন। আসলে সকল ডাব্লিউএস ওয়ার্ডকে রিলেটিভ প্রোনাউন আমরা বলি না। রিলেটিভ প্রোনাউন হচ্ছে, যদি বলি রিয়েল একেবারে আসল রিলেটিভ প্রোনাউন কোন দুইটা, এই দুইটা রিলেটিভ প্রোনাউন, এরা কখনোই অন্য কিছু হয় না। এই দুইটা হলো রিলেটিভ প্রোনাউন হয়, তবে ব্যতিক্রম হিসেবে অনেক সময় সে রিলেটিভ অ্যাডজেক্টিভও হয়। আবার এরা সবাই যখন প্রশ্নবোধক বাক্যে বসে তখন এরাই আবার ইন্টারোগেটিভ হয়ে যায়। সো যখন হু দিয়ে আমি প্রশ্ন করব হু আর ইউ, তখন হুটা হলো একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন আমি হু দিয়ে প্রশ্ন করব আই ডোন্ট নো হু কেম হিয়ার, তখন হুটা হয়ে যাবে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। একই হু প্রশ্ন করলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন, একই হু যখন কমপ্লেক্স সেন্টেন্সে বসালাম হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। সেম কাহিনী হুমের ক্ষেত্রেও হবে, সেম কাহিনী হুইচের ক্ষেত্রেও হবে, সেম কাহিনী হোয়াটের ক্ষেত্রেও হবে, ইভেন সেম কাহিনী এইগুলোর ক্ষেত্রেও হবে। এবার যদি আমি দেখি হুইচ শব্দটা, যদি বলি হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও, তখন হুইচ শব্দটি বসছে একটা নাউনের পূর্বে, হুইচ পেন, তখন কিন্তু হুইচটা কোনো প্রোনাউন না, তখন হুইচটা হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ তুমি জানো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। সো তখন আমি হুইচ কে বলবো, যেহেতু প্রশ্নবোধক বাক্য, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট এটা প্রশ্নবোধক বাক্য, সো তুমি বলবা যে হুইচটি হলো এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার তুমি যদি কখনো বলো হুইচ ইজ ইওর বুক, কোনটি তোমার বই, হুইচ ইজ ইওর বুক, সো এই যে হুইচ ইজ ইওর বুক, এখানে হুইচ এর পরে কিন্তু কোনো নাউন দেখা যাচ্ছে না, সুতরাং তুমি ঘোষণা করতে পারো ওই হুইচটা, হুইচ ইজ ইওর বুক, কোনটি হলো তোমার বই। এই ক্ষেত্রে হুইচটা হলো একটি ইন্টারোগেটিভ কি প্রোনাউন। সো হুইচ এর পরে নাউন থাকলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ এর পরে নাউন না থাকলে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এই হুইচ দিয়ে এইভাবে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় তখন তুমি বলবা যে হুইচটি হলো রিলেটিভ
অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ প্রোনাউন। এইভাবে এখানে চলে আসি, হুজটি কিন্তু ভাই একটা সিঙ্গেল পসেসিভ। তোমাদের গত ক্লাসে বলেছি হু এর সিঙ্গেল পসেসিভ ফর্ম হলো হুজ। তাহলে হুজ যেহেতু সিঙ্গেল পসেসিভ, এবং তুমি জানো যে সিঙ্গেল পসেসিভের আরেকটা নাম হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে হুজ কি হিসাবে বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ হিসেবে বসে। হুজ বুক ইজ দিস, এটা কার বই? প্রশ্ন করলাম, তাহলে এই হুজটা হলো একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি আই ডোন্ট নো হুজ বুক দিস ইজ, সো তখন কি হবে? তখন এই হুজটা হয়ে যাবে হচ্ছে একটি রিলেটিভ অ্যাডজেক্টিভ। উভয় ক্ষেত্রে সে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন প্রশ্ন করলাম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যখন আমি সেটা দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম তখন হুজি হয়ে গেল একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। এবার এইগুলোর ক্ষেত্রে কি হবে? যখন আমি প্রশ্ন করব হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তখন এই হোয়ারটা হবে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার যখন বলবো যে আই ডোন্ট নো হোয়ার হি লিভস, তখন কিন্তু হয়ে যাবে এই হোয়ারটা একটা রিলেটিভ অ্যাডভার্ব। সো এভাবে হোয়েন, হাউ বা হোয়াই সবগুলো কিন্তু কখনো হয় রিলেটিভ অ্যাডভার্ব, কখনো হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সো দ্রুত আমাকে বলো এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? আরো কথা আছে, দ্রুত বলে ফেলো। কোনো বুঝতে সমস্যা আছে কিনা অথবা কোনো প্রশ্ন আছে কিনা, দ্রুত। ঠিক আছে, আমরা পড়াশোনায় চলে আসি। এইটুকু সবাই বুঝে ফেলেছে, তাই তো? আচ্ছা, যদি বুঝে ফেলি এর পরের কথায় যাচ্ছি, এর পরের কথা। তাহলে প্রশ্ন হতে পারে তোমার মনে, ভাই রিলেটিভ প্রোনাউন পড়ার সময় তাহলে সবগুলো পড়ি কেন? যেহেতু সবাই রিলেটিভ প্রোনাউন না, তাহলে সবগুলো পড়ি কেন? সবগুলো পড়ি এই কারণে যে যে গ্রুপেই পড়ুক না কেন, রিলেটিভ প্রোনাউন হোক অথবা কখনো কখনো রিলেটিভ অ্যাডজেক্টিভ হোক অথবা কখনো কখনো রিলেটিভ অ্যাডভার্ব হোক, যেটাই হোক না কেন, যে যে গ্রুপেই পড়ুক না কেন, আলটিমেটলি রুল কিন্তু সেম হয়ে গেছে। সেই কারণে আমরা এই অংশটা হয়তোবা সেটা অ্যাডভার্বের মধ্যে পড়ার কথা, হয়তোবা এইগুলো বা হুইচ পেন এরকম স্ট্রাকচার অ্যাডজেক্টিভে পড়ার কথা, কিন্তু আমরা সব এখানেই পড়ি, তার কারণ রুলটা হচ্ছে সেম। আশা করি বুঝতেই পারছো। রুল সেম হওয়ার কারণে আমরা ডব্লিউএস ওয়ার্ডগুলো সবকিছু নিয়ে একসাথে আলোচনা করব। তবে কখনোই ভুল বুঝো না যে সবাই রিলেটিভ প্রোনাউন, এই কথাটা ভুল বুঝো না। বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটি আমরা ভুল বুঝি যে আমাদের রিলেটিভ প্রোনাউন করা হচ্ছে, সেখানে সবগুলোই দেওয়া আছে, আলটিমেটলি সবাই কিন্তু রিলেটিভ প্রোনাউন না। সো এখন চলে আসি এরপরে প্রথম কথা আমরা শিখে ফেললাম রিলেটিভ প্রোনাউন কোনগুলো বা কোথায় কোনটা বসে বা কি কি বা কে কিসের কাজ করে। এবার আমরা রিলেটিভ প্রোনাউনের প্রথম রুলটা করব, রুল নাম্বার 1। মনোযোগ দিতে হবে ভাই, তার কারণ কোশ্চেনগুলো সলভ করার সময় এই বিষয়গুলো লাগবে। দিস ইজ রিলেটিভ প্রোনাউন রুল নাম্বার 1। তো খাতা নিয়ে একটু লিখবা তোমরা। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তার সাথে মিল রেখে বসে। আমি আবারও বলছি, রিলেটিভ প্রোনাউন সংক্ষেপে লিখলাম, রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তার সাথে মিল রেখে বসে, তার সাথে মিল রেখে বসে, তার সাথে মিল রেখে বসে। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তার সাথে মিল রেখে বসে। সো রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তার সাথে মিল রেখে বসে লেখা হয়ে গেলে আমি তোমাকে বিষয়টা বলি। তুমি জানো যে হু ব্যক্তি বোঝায়। হু কি বোঝায়? হু হচ্ছে ব্যক্তি বোঝায়, এবং বাংলা করলে এটার বাংলা হয় হচ্ছে যে, অথবা বহু বচনে হয় হচ্ছে যারা। তোমাদের আগেই বলেছি যে হু কিন্তু আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়ে যায়। যখন প্রশ্নবোধক বাক্যে হয় তখন এই হু ব্যক্তি বোঝায়, তবে তখন এর বাংলা হয় কে অথবা কারা। অর্থাৎ এই হু যখন প্রশ্নবোধক বাক্যে বা যখন প্রশ্ন করা হচ্ছে তখন হু এর বাংলা হয় কে এক বচনে, আবার হু এরই বাংলা হয় কারা বহু বচনে। আবার এই হু ব্যক্তি বোঝায় যখন সে কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে তখন তার বাংলা হয় যে অথবা বহু বচন হলে যারা। তুমি বলতে পারো ভাই ইন্টারোগেটিভটা শেখার প্রয়োজনটা কি? হ্যাঁ, প্রয়োজনটা হলো যখন আমরা বাংলা করি অনেক সময় এই হু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসলো, কিন্তু বাংলা আমরা কে বা কারা দিয়ে করে ফেললাম, এরকমও হতে পারে। যেমন আমি যদি এভাবে বলি I don't know who came here, আমি জানি না এখানে কে এসেছিল। দেখো আমি কিন্তু বাংলাটা কে দিয়ে করেছি, যদিও বাক্যটি কমপ্লেক্স, যদিও হুটি রিলেটিভ প্রোনাউন, কিন্তু বাংলা হিসেবে কে চলে এসেছে। তার কারণ এখানে একটি প্রশ্ন আছে, কে এসেছিল? আমি জানি না।
এই যে প্রশ্নটার সাথে আমি জানি না কথাটা যুক্ত করেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জন্যই প্রশ্নবোধক বাক্যে এরা কি মিন করে সেটা তোমাকে জানতে হবে, কারণ আমি জানি না পরীক্ষার হলে কোন বিষয়টা তোমাকে হেল্প করবে উত্তর করার জন্য, তাই শেখার জায়গায় তোমাকে অবশ্যই সবকিছুই রাখতে হবে। সো হুয়ের কথাটি চলে গেল, এরপরে চলে আসি হুম। হুম, হুমের কথা যদি বলি, হুমও কিন্তু কি বোঝায়? ব্যক্তি বোঝায়। হুমও ব্যক্তি বোঝায় এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে এর বাংলা হলো যাকে অথবা যাদেরকে। আর যদি আমি প্রশ্নবোধক বাক্যের বাংলা দেখি তাহলে হবে হচ্ছে কাকে অথবা হবে হলো কাদেরকে। কাকে অথবা কাদেরকে। সো আমি আবারও বলছি, যদি বাক্যটি হয় হচ্ছে প্রশ্নবোধক, এই হুমেরই বাংলা হবে কাকে অথবা কাদেরকে। কাকে হচ্ছে সিঙ্গুলার, কাদেরকে হলো বহু প্লুরাল। আর হুম যদি কোনো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে তখন হুমের বাংলা হবে যাকে অথবা যাদেরকে। তবে হুম কিন্তু ব্যক্তি বোঝায়, এটা মনে রাখতে হবে। অর্থাৎ মানুষকে যখন বোঝানো হবে, মানুষ বোঝালে বাংলা করে যাকে পেলে আমি সেখানটায় হুম বসাতে পারবো। আবার মানুষ না বোঝালে কিন্তু বাংলা করে অনেক সময় যাকে পেয়ে গেলেও আমরা কিন্তু হুম বসাবো না। সো বাংলাটি পরে, আগে হলো সে কাকে বোঝাচ্ছে? ব্যক্তি। এবার বাংলা করে দেখলাম যাকে অর্থ দিলে বাক্যটি অর্থপূর্ণ হয়ে যাচ্ছে, আমি সেখানে কি বসাবো? হুম বসাই ফেলবো। এবার চলে আসি হুইচ। হুইচ, তুমি জানো হুইচ কি বোঝায়? হুইচ হচ্ছে বস্তু বোঝায় অথবা ওই যে ইতর প্রাণী বোঝায়। ইতর প্রাণী, সো বস্তু বোঝায় অথবা ইতর প্রাণী বোঝায়, তুমি এটা জানো। এবং হুইচের বাংলা হলো যেটি অথবা প্লুরাল হলে হয় হচ্ছে যেগুলো। প্লুরাল হয় হচ্ছে যেগুলো। সো হুইচের বাংলা হলো যেটি এবং প্লুরাল হয় হচ্ছে যেগুলো। সো আমি আবারও বলছি, হুইচ কি বোঝায়? বস্তু বোঝায় এবং ইতর প্রাণী বোঝায়, এবং সেই ক্ষেত্রে বাংলা হয় হচ্ছে যেটি, এটা সিঙ্গুলারে, আর বহুবচনে হয় হচ্ছে যেগুলো। আবার যদি আমি প্রশ্নবোধক বাক্যে হুইচের বাংলা করি তাহলে বাংলা হয় হচ্ছে কোনটি অথবা কোনগুলো। কোনগুলো। সুতরাং মনে রাখবা, বস্তু বুঝালে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বাংলা হয় কোনটি অথবা কোনগুলো, বহুবচনে কোনগুলো। এখন সেই ক্ষেত্রে বস্তু বলতে আমি কি বুঝাই? আসলে কি আমরা যে বস্তু বলতে যেটা জিনিস বুঝি, ম্যাটেরিয়াল, এগুলাই ভাই বস্তু বিষয়টা মনে রাখবা। ইংরেজির ক্ষেত্রে যাহা ব্যক্তি নয় তাহাই বস্তুর মধ্যে পড়ে, অর্থাৎ যারা মানুষ না, মানুষ ছাড়া অন্য সবকিছুই বস্তুর মধ্যে পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? হুইচ বসাবো। এবং হুইচের বিষয়টা হলো বাংলা করলে যেটি বা যেগুলো হবে যদি বাক্যটি কমপ্লেক্স হয়, আবার বাংলা করলে কোনটি বা কোনগুলো হবে যদি বাক্যটি হচ্ছে কি হয়? প্রশ্নবোধক বাক্য হয়। সো এরপরে চলে আসি দ্যাট। এরপরে হলো দ্যাট। সো দ্যাটের ক্ষেত্রে দ্যাট আসলে ব্যক্তি বস্তু সবই বোঝায়। সো আমি এখানে লিখলাম না, দ্যাট কখনো ব্যক্তি বোঝাতে বসে, আবার দ্যাট কখনো বস্তু বোঝাতে বসে। মনে রাখবা, দ্যাট ব্যক্তি বোঝাতে হুয়ের পরিবর্তে বসে, হুয়ের মতো হয়ে বসতে পারে। অর্থাৎ দ্যাট কিসের মতো হয়ে বসতে পারে? হুয়ের মতো হয়ে। অর্থাৎ হু যে অর্থ দেয় যে, যারা, দ্যাটটা সেই অর্থ দিয়ে বসতে পারে। আবার দ্যাট হুইচের মতো বসতে পারে। দ্যাট হুমের মতো করে কখনো বসে না। দ্যাট বসে কিসের মতন? দ্যাট বসে হুয়ের মতন ব্যক্তি বোঝাতে, অর্থাৎ হুয়ের জায়গায় আমি দ্যাট বসাতে পারি। কখন বসাবো আমি একটু পরে বলবো। আবার হুইচ বস্তু বোঝায়, সো দ্যাটটা হুইচের পরিবর্তেও বসতে পারে। সো এই দ্যাটের বিষয়টা হলো দ্যাটটা সবার কাজই করে, ব্যক্তির কাজও করে, বস্তুর কাজও করে। তবে দ্যাট কখনো হুমের জায়গায় বসবে না। হুমটা কিন্তু হুমই, হুমের জায়গায় দ্যাট বসবে না। হুয়ের জায়গায় দ্যাট বসতে পারে, হুইচের জায়গায় দ্যাট বসতে পারে। হ্যাঁ, আমি বলেছি বাংলা মিনিংটা মনে রাখতে হবে এই কারণে যে অনেক সময় আমরা রুল দিয়ে হয়তো বা কোশ্চেনটা সলভ করতে পারছি না, কিন্তু বাংলা মিনিং বুঝে ফেলছি, তখন হয়তো বা বাংলা দিয়েও কাজ করতে হবে। যখন তুমি দুই তিনটা রুল জানবা, দুই তিনটা ভাবে করবা, পরীক্ষা হলে দেখবা যে দুই তিনটা জিনিস মাথায় একসাথে হয়ে উত্তরটা বের করতে তোমাকে হেল্প করবে। সেই কারণে বাংলা মিনিংটা জেনে রাখাটা তোমাদের জন্য ভালো হবে ভাই। এবং বাংলা দিয়েও আমি সবগুলো দেখাবো, যখন কোশ্চেনগুলো সলভ করবো তখন বাংলা করে দেখাবো, দেখো বাংলা করলেও এটা পারি, রুল দিয়েও এটা পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে রুল দিয়ে করাটা অনেক সময় বিভ্রান্ত করে ফেলে তোমাকে, প্রশ্নের মধ্যে এমন প্যাচ দিছে যে বিভ্রান্ত হয়ে গেছো, তখন হয়তো বা বাংলা দিয়ে করে ফেলছো, অথবা বাংলা দিয়ে পারছো না তখন রুল দিয়ে হয়ে যাচ্ছে। সো সেই কারণে আমাদের সবগুলা পথই আসলে খোলা রাখা দরকার। রাজীব আব্দুল্লাহ এই কারণেই কিন্তু আসলে বিষয়টি বাংলা মিনিং গুলো আমি লিখছি। সো দ্যাট ব্যক্তিও বোঝায়, দ্যাট বস্তুও বোঝায়। সো সেই ক্ষেত্রে দ্যাটের বাংলা যে বা যারাও হতে পারে, দ্যাটের বাংলা যেটি বা যেগুলো হতে পারে। একইভাবে প্রশ্নবোধক ক্ষেত্রে কিন্তু দ্যাটটা বসে না যেহেতু, সুতরাং সেই ক্ষেত্রে আমরা কোনো কথা বললাম না।
এখন লক্ষ্য করো আমরা দ্যাট কোথায় বসাবো, তাই না? মনে রাখবা দ্যাটের ক্ষেত্রে কমন রুল হলো যাকে প্রয়োজন তাকে পাওয়া না গেলে দ্যাট বসে। যাকে প্রয়োজন তাকে পাওয়া না গেলে দ্যাট বসে। এটা প্রথম কথা পরীক্ষা উত্তর করার ক্ষেত্রে, রুল না, প্রথম কথা। আমি আবারও বলছি, মনে করো তুমি বাক্যটি হিসাব করলা, হিসাব করে দেখলা যে বাংলা করে তুমি বুঝছো এখানে যে বলেছে এবং ব্যক্তি বুঝিয়েছে, তাহলে হু হবে। এবং তুমি অপশনে যে দেখলা হু দিয়ে কোনো অপশন নাই, তখন কাকে দেওয়া যায় সেটা হলো দ্যাটকে দেওয়া যায়। আবার বস্তু বুঝিয়েছে, তখন তুমি সেখানে কাকে বসাবা, হুইচ। অপশন খুঁজে দেখলা কোনো অপশনে হুইচ নাই, তাহলে কাকে দেওয়া যায়, দ্যাটকে দেওয়া যায়। একইভাবে হোয়ার, হোয়েন, হোয়াই এইগুলোর ভিতরে হোয়ার এবং হোয়েন এই দুইটার ক্ষেত্রে দ্যাট বসতে পারে। হোয়ার এবং হোয়েন এই দুইটার পরিবর্তে দ্যাটও দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে মনে রাখবা স্থান বোঝালো, হোয়ারটা আমরা লিখবো একটু পরে, যেখানে অর্থ দিচ্ছে, তাহলে সেখানে কি হবে, হোয়ার হবে। সময় বোঝায়, যখন অর্থ দিচ্ছে, তাহলে সেখানে কি হবে, হোয়েন হবে। কিন্তু অপশনে হোয়েন নাই, কি দিবা, দ্যাট। স্থান বোঝালো, অপশনে হোয়ার নাই, কি দিবা তাহলে, দ্যাট। এই জন্য আমরা বলি দ্যাট কিন্তু সকল কাজের কাজই। দ্যাট হলো ব্যক্তি বোঝায়, দ্যাট হলো বস্তু বোঝায়, দ্যাট হলো স্থান বোঝায়, দ্যাট হলো সময় বোঝায়। এই যে এতগুলো বিষয় দ্যাট বোঝায়, এই জন্য দ্যাটকে আমরা বলি সকল কাজের কাজই। তাহলে প্রথম কথাটা কি বললাম দ্যাটের সম্পর্কে, যাকে প্রয়োজন তাকে পাওয়া না গেলে দ্যাট বসে। প্রয়োজন হু, রুল করে ব্যক্তি বোঝায়, দেখে প্রয়োজনটা হলো হু। আমি অপশনে যে হু পেলাম না, কাকে দিব, দ্যাট দিব। প্রয়োজনটা হলো আমার বস্তু হুইচ, তাহলে আমি হুইচ উত্তর করব। অপশনে যে দেখলাম হুইচ নাই, কাকে দিব, দ্যাট দিব। অথবা স্থান বোঝাচ্ছে, যেখানে অর্থ দিচ্ছে, হোয়ার হবে। অপশনে হোয়ার নাই, কাকে দিব, দ্যাট দিব। আবার সময় বোঝাচ্ছে, অর্থ দিচ্ছে যখন, কাকে দরকার, হোয়েন। অপশনে যে খুঁজলাম হোয়েন নাই, কাকে দিব, দ্যাট দিব। সো আশা করি বুঝতেই পারছো দ্যাটের প্রথম কথা। দ্বিতীয় কথাটা এটা খাতায় লিখো, লিখছো তো? আমি লিখে নাই, নিচে জায়গা নাই যেজন্য লিখে নাই, তোমরা এই কথাটা আশা করি লিখে নিয়েছো। দ্বিতীয় কথাটা যেটা বলবো সেটা হচ্ছে যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা না গেলে দ্যাট বসে। একটু পরিবর্তন, যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা না গেলে দ্যাট বসে। এটা एग्जांपल দেব, এটা মুছে। আমি আবারও বলছি, যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা না গেলে দ্যাট বসে। যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা না গেলে দ্যাট বসে। এই কথাটা তোমাদের অনেকের মাথায় হয়তো ঠিক মতন ঢুকবে না। হু এবং হুইচ এই দুটার ক্ষেত্রে কিছু রুল আছে, কিছু রুল আছে যে এই অবস্থায় হু দেওয়া যাবে না, অবশ্যই দ্যাট হবে। এই অবস্থায় হুইচ দেওয়া যাবে না, অবশ্যই দ্যাট হবে। আমি সেই রুলগুলো যখন দ্যাট ক্লজ নিয়ে পড়াশোনা করব, দ্যাট ক্লজ প্রয়োজনে লিখে রাখো, দ্যাট ক্লজের আলোচনায় বিস্তারিত থাকবে হু আর হুইচের বিষয়টা। হু আর হুইচ, যে এই জায়গায় হু দেওয়া যাবে না, এই জায়গায় হুইচ দেওয়া যাবে না, এই দুটা বিষয় মনে রাখবা। আমরা কোথায় পড়বো এটা, এটা পড়বো হচ্ছে দ্যাট ক্লজ যখন পড়বো, মোটামুটি হবে 6 নাম্বার বা 7 নাম্বার শিটে, না একটু পরেও হতে পারে। যেটা তোমাদের অনেকগুলো কোচিং আমি দেখেছি 1 নম্বর লেকচার শিটে হয়তো সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া হয়েছে। আমার শিটে কত নম্বর আছে আমার এক্সাক্ট মনে পড়ছে না, 6 7 6 এর পরে আছে কোন এক জায়গায়, 7 বা 8 এ থাকতে পারে, একটু কষ্ট করে দেখে নিবা। সেইখানে আমরা এটা পড়বো যে দ্যাট আসলে কোথায় কোথায় দ্যাট ক্লজটা বসবে। যেমন আমরা একটু পরে বলবো হোয়ার এবং হোয়েনের কথা, সেখানে কিন্তু আসলে দ্যাট বসবে। রুলটা কি, রুলটা হচ্ছে যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, রুল বলতেছে এটা ব্যবহার করলে বাক্য ভুল হয়ে যাবে। রুল বলতেছে এই জায়গায় হোয়ার বসবে না, দিলে বাক্য ভুল হয়ে যাবে। রুল বলতেছে এই জায়গায় হু দেওয়া যাবে না, দিলে ভুল হয়ে যাবে। কিন্তু বাংলা করে তো বুঝেছি যে, বাংলা করে তো বুঝেছি ব্যক্তি, তখন আমি কাকে দিব, উত্তর হচ্ছে দ্যাট দিব। অর্থাৎ যাকে প্রয়োজন তাকে না পেলাম অপশনে, দ্যাট দিব। যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা যাচ্ছে না, কারণ রুল আটকাই দিয়েছে আমাকে যে এখানে দ্যাট বসবে, এখানে হু বসবে না, এখানে হোয়ার বসবে না, এখানে হোয়েন বসবে না। তখন তুমি কি করবা, বাংলা করে তো যখন পেয়েছো, বাংলা করে তো যেখানে পেয়েছো, তাহলে কি হোয়ার বা হোয়েনের অল্টারনেট কাকে নিবা, দ্যাট নিবা। সো এইটাই বেশি ইম্পর্টেন্ট, যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা যাচ্ছে না, এইটাই বেশি প্রয়োজন পরীক্ষার হলে। তার কারণ পরীক্ষার প্রশ্নে এটা দেওয়া হয় তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। হোয়ার আর হোয়েনের যেহেতু একটা মাত্র রুল, এই একটা রুল আমি তোমাকে শিখাই ফেলবো। বাট যেহেতু হু আর হুইচ কোথায় কোথায় বসে না, মোটামুটি 17 থেকে 18টা রুল আছে, এই জন্য আমরা এটা রেখেছিল দ্যাটের অংশে। অর্থাৎ দ্যাট ক্লজ যখন পড়বো তখন এই কথাটি সেখানে আমরা পড়বো। একদিনে তো পড়া সম্ভব না, বুঝতেই পারছো। সো একটা ক্লজ, একটা চ্যাপ্টারই আছে দ্যাট ক্লজ। আমরা এখন দেখাই হোয়ার আর হোয়েনের কথা।
যেহেতু এক কথায় হয়ে যাবে, তো হোয়ার আর হোয়েন এর কথা আমরা এখন দেখব যে হোয়ার আর হোয়েন এর বিষয়টা কিভাবে দ্যাটটা সেখানে ব্যবহার হয় অথবা হয় না। তো প্রথমে আমি তোমাকে বলে ফেলি যে আমি যদি এখানে হুজের কথা বলি, যেগুলো এই পাশে ছিল সেগুলো একটু লিখি, সবগুলোর মধ্যে হোয়ার হোয়েনও আসবে। হুজের কথা যদি বলি, হুজ, হোয়ার হোয়েন আসলে তখন দ্যাটের কথা বলবো। হুজের হুজের হুজ কাকে বোঝায়? মনে রাখবা, হুজ হলো ব্যক্তি বোঝায় অথবা বস্তু বোঝায়। যেটাই হোক না কেন হুজ বসতে পারে। ব্যক্তি বোঝাতেও হুজ বসে, আবার বস্তু বোঝাতেও হুজ বসে। এখন মনে রাখবা, হু এর পসেসিভ ফর্ম হলো হুজ, কথা ঠিক। হুইচ এর পসেসিভ ফর্ম কোনটা? হুইচ এর পসেসিভ ফর্মও কিন্তু হুজ। মনে করো দিস ইজ দ্য ক্যাট, দিস ইজ দ্য ক্যাট, এটা হলো ওই বিড়ালটা। হুজ লেগ ওয়াজ ব্রোকেন, যার পাটি ভেঙে গিয়েছিল। এখন আমি যদি তোমাকে বলি ভাই বলো তো এখানে হুজ কি ব্যক্তি বুঝিয়েছে? না, এখানে হুজ কিন্তু বস্তু বা ইতর প্রাণী বুঝিয়েছে। তার মানে আমরা যখন বলি এভাবে যে হু হলো সাবজেক্ট ফর্ম, হুম হলো অবজেক্ট ফর্ম, আর হুজ হলো তার পসেসিভ ফর্ম, অনেকে এটাকে ভুল ভাবে চিন্তা করে ফেলে। আসলে হু এবং হুইচ এই দুইটা জিনিসেরই পসেসিভ ফর্ম কিন্তু একটাই, সেটা হলো হুজ। এই জন্য হুজ শব্দটা ব্যক্তি এবং বস্তু দুই ক্ষেত্রেই কিন্তু বসতে পারে। সো এখন আমি যদি বলি এটা বাংলা কি হয়, বাংলা হয় হচ্ছে যার, অথবা বাংলা হয় হচ্ছে যাদের, বহু বচন যদি করি। আর প্রশ্নবোধক বাক্যে হু এর বাংলা হয় হচ্ছে কার, অথবা হয় হচ্ছে কাদের, কার অথবা কাদের। সো হুজ শব্দটি আমাদের প্রশ্নবোধক বাক্যে এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুই রকমের মিনিং দেয়, তুমি বুঝতেই পারছো। তবে হুজ কিন্তু ব্যক্তি অথবা বস্তু দুইটাই বোঝাতে পারে। আবার রুলটা একটু দেখে নাও, কোন রুলের নিচে আমরা এটা পড়ছি। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তার সাথে মিল রেখে বসে। তাহলে হুজটা কোথায় বসবে? ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন ওই ব্যক্তি বা বস্তুর সাথে ম্যাচ করে আমি বলতে পারি এখানে হুজ হতে পারে, যদি আবার বাংলা এরকম এরকম থাকে। সো এই বিষয়টা মিল করেই কিন্তু রিলেটিভ প্রোনাউন আমাকে বসাতে হবে। এটি নাম্বার 1 রুল পড়ছি। আমাদের রিলেটিভ প্রোনাউন রুল হলো 4টা মাত্র। সো আমরা প্রথম রুলটা পড়তেছি, আশা করি বুঝতেই পারছো। এই জায়গাটায় আসলে হুজ এসে গেল। এবার চলে আসি হোয়ার। এটা আমাদের খুব বেশি বলতে হবে না, বিকজ হোয়ার, তারপরে হচ্ছে হোয়েন, তারপরে হচ্ছে হোয়াই, এবং তারপর লাস্টে হলো হাউ। আমার মনে হয় যে এই 4টা জিনিস আমাদের খুব সহজ। তারপর একটু বলি, হোয়ার কি বোঝায় তুমি জানো? হোয়ার হচ্ছে স্থান বোঝায়। হোয়েন কি বোঝায় তুমি জানো? হোয়েন হলো সময় বোঝায়। হোয়াই কি বোঝায় তুমি জানো? হোয়াই হচ্ছে কারণ বোঝায়। হাউ কি বোঝায় তুমি জানো? হাউ হচ্ছে উপায় বোঝায়, মানে কিভাবে, উপায়। সো এই হচ্ছে আমাদের 4টা জিনিস। তাহলে হোয়ার বোঝায় স্থান, হোয়েন বোঝায় হলো সময়, হোয়াই বোঝায় হলো কারণ, হাউ বোঝায় হলো উপায়। এবার হোয়ার স্থান বোঝায়, এটা কমপ্লেক্স সেন্টেন্সে, তার মানে রিলেটিভ প্রোনাউন হিসাবে এটার বাংলা কি হতে পারে? বাংলা হতে পারে হচ্ছে যেখানে। আর যদি এটা প্রশ্নবোধক বাক্যে আসে তাহলে বাংলা হয় হচ্ছে কোথায়। যদি সময় বোঝায় হোয়েন, তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বাংলা হয় হচ্ছে যখন। আর এখানে এসে প্রশ্নবোধকে বাংলা হয় হচ্ছে কখন। তুমি জানো, এটা আলাদা করে মুখস্থ করতে হবে না, যেটা জানো না সেটা মুখস্থ করবা। দেন হোয়াই, এটা কারণ, তাহলে এটা হয় হচ্ছে কেন। প্রশ্নবোধকেও কেন, আবার রিলেটিভ প্রোনাউন হিসেবেও কেন। সো একই কথা, এখানেও কেন। অর্থাৎ হোয়াই যদি কোনো প্রশ্নবোধক বাক্যে বসে তার বাংলা হয় কেন, আবার এই হোয়াই যদি কখনো আবার কমপ্লেক্স সেন্টেন্সে বসে তখনও কিন্তু এর বাংলা হয় হচ্ছে কেন। হাউ এর ক্ষেত্রেও সেম, হাউ এর বাংলা হলো কিভাবে, প্রশ্নবোধক বাক্যে হলেও কিভাবে, আবার ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে বসলেও কিন্তু কিভাবে, অর্থাৎ একই মিনিং দেয়। সো এখন লক্ষ্য করো, হোয়ার কি বোঝায়? স্থান। হোয়েন কি বোঝায়? সময়। আমি কিন্তু বলেছি হোয়ার এবং হোয়েনের জায়গায় কে বসতে পারে? দ্যাট বসতে পারে। হু আর হুইচ এর জায়গায় কে বসতে পারে? দ্যাট বসতে পারে। তার মানে দ্যাট কিন্তু এই 4টি জিনিসের জায়গায় বসে। হু আর হুইচ এর জায়গায় দ্যাট বসে কখন? আমরা অনেকগুলো রুল শেখা লাগবে, সো অন্য চ্যাপ্টারে পড়ব। কিন্তু হোয়ার আর হোয়েনের জায়গায় দ্যাট বসে কখন? একটা রুলে হয়ে যাবে, তাই এখানে শিখে ফেলবো, রেখে দেব না। সো এখন চলে যায় সেই ক্ষেত্রে। তবে তার আগে এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা যে হুজ হলো ব্যক্তি বস্তু বোঝায়, যার বা যাদের অর্থ দেয় কমপ্লেক্সে, আর কার বা কাদের অর্থ দেয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হোয়ার হলো স্থান বোঝায়, যেখানে অর্থ দেয় কমপ্লেক্স সেন্টেন্সে, এবং কোথায় অর্থ দেয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হোয়েন হলো সময় বোঝায়, যখন অর্থ দেয় কমপ্লেক্স সেন্টেন্সে, কখন অর্থ দেয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আর হোয়াই এবং হাউ ইন্টারোগেটিভ এবং কমপ্লেক্স সেন্টেন্স দুই ক্ষেত্রে সেম মিনিং দেয়। হোয়াই এর মিনিং হলো কেন, হাউ এর মিনিং হলো কিভাবে।
তো দ্রুত বলে ফেলো, বুঝতে পেরেছো কিনা? আমি খালি হোয়ার এবং হোয়েন এর সেই ব্যতিক্রম বিষয়টা একটু আলোচনা করব এক্সাম্পল সহকারে। দ্রুত একটু দেখে আমাকে বলে ফেলো ভাই বুঝতে পেরেছো কিনা। সো আমি যেটা বলতে চাই, হোয়ার এবং হোয়েন এর ব্যবহারটা দিতে চাই। হোয়ার এবং হোয়েন, আমি একটা বাক্য লিখবো, দেখো, I will go to the place that I will go to the place dash he will be waiting. I will go to the place, আমি ওই জায়গায় যাব, dash he will be waiting। অর্থাৎ দেখো আমি বাংলা করি, আমি সেখানে যাব যেখানে সে অপেক্ষা করতে থাকবে। অর্থাৎ আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে একজনকে অপেক্ষা করবে ভবিষ্যতে, সেখানে আমি যাব। এই বাক্যটি দেখলে, এই বাক্যটির বাংলা করলে, এবং বাক্যটির বাংলা করা খুব সহজ, আমার মনে হয় সবাই বাংলা করতে পারবা। এই ধরনের কোশ্চেনে এমন বাক্য দেওয়া হয় যেটা সহজেই বাংলা করে ফেলা যায়। আর বাংলা করে ফেললে বুঝতেই পারতেছো বিষয়টা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে উত্তর করা, কারণ বাংলা করলে যেখানে পাচ্ছি। এবং তুমি দেখবা এই ধরনের কোশ্চেনের প্রথম অপশনেই হোয়ার দেওয়া আছে, তোমাকে একটু বিভ্রান্ত করতে। জনগণ খুব খুশি, চরম খুশি, কারণ এই রুলটা যারা শেখে নাই তার চেয়ে খুশি আর কেউ হবে না ভাই। চরম খুশি, বাংলা করেছি, যেখানে পেয়েছি হোয়ারে দিয়েছি, উত্তরটা হোয়ার। কি শান্তি, ওম শান্তি। বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে রেজাল্ট দিল আর কি, বিভিন্ন কোচিং থেকে প্রশ্নগুলো উত্তর দিয়েছে, ধরো সমাধান দিয়েছে, ঢাকা ভার্সিটির প্রশ্ন বা অন্য জায়গার প্রশ্ন, সমাধান দিয়ে ফেলেছে। সমাধান দেখতেছি, লিখছে হলো উত্তর সি নাম্বার উত্তর ছিল হচ্ছে দ্যাট। এবার তো উত্তরটা দেখে মেজাজটা প্রথমে খারাপ হয়ে গেল আমার। কি ব্যাপার, ঘটনাটা কি? দ্যাট কেন উত্তর দিল? এটা তো হওয়ার কথা না। এই কে সলভ করলো এটা? জানেই না বেটা। বাংলা করলে আমি দেখছি এখানে যেখানে, তাহলে হোয়ার হয় নিশ্চিত, দ্যাট এর বাংলা হলো যে, এটা কেমনে এখানে হলো? জীবনেও হবে না। ভুল সলিউশন করছে, কমেন্ট করে নিচ দিয়ে, ফেসবুকে পোস্ট দিয়েছে তো কমেন্ট করছে, ভাইয়া এত নম্বর কোশ্চেনের উত্তরটা দেখেন, ওটা তো দ্যাট হওয়ার কথা না, ওটা হোয়ার হবে। এই হচ্ছে আমাদের জনগণ, বিকজ তারা রুলটা শেখে নাই ঠিকভাবে। এখন আমি তোমাকে বলি, এই যে এখানে প্লেস শব্দটা আছে, প্লেস শব্দের পরে হোয়ার কখনোই বসে না। একইভাবে টাইম শব্দের পরে হোয়েন কথাটি কখনোই বসে না। উল্টা ভাবে যদি বলি, হোয়েন এর ঠিক পরে টাইম কথাটা বসে না। হোয়েন টাইম হয় না, টাইম হোয়েন হয় না, প্লেস হোয়ার হয় না, হোয়ার প্লেস হয় না। বলতে পারো ভাই কেন হয় না? তার কারণ আমি যখন বলি যখন, এই যখন কথার ভিতরে টাইম কথাটা লুকায় আছে। ভালো করে শুনে দেখো, যখন মানে পুরো সময়ের কথাই বলছে। হোয়ার মানে হলো স্থান, এই হোয়ারের ঠিক ভিতরে আমাদের স্থান কথাটা লুকায় আছে। সেই কারণে প্লেস শব্দের পরে হোয়ার যদি আমি বলি, অথবা হোয়ারের পরে যদি প্লেস বলি, অথবা টাইমের পরে হোয়েন বলি, টাইম হোয়েন, অথবা হোয়েনের ঠিক পরে টাইম লিখি, হোয়েন টাইম, এটা হচ্ছে বাহুল্য দোষ হয়ে যায়, যাকে আমরা ইংরেজি গ্রামারে বলি রিডান্ডেন্সি। আমাদের লেকচার শিটে এটা লাস্টের দিকে আলোচনায় আছে, সেখানে তালিকার ভিতরে দেখবা টাইম হোয়েন প্লেস হোয়ার এগুলো থাকলে বাক্যটি ভুল। তার কারণ বাক্যটি হচ্ছে বাহুল্য দোষে, দ্যাট ইজ রিডান্ডেন্সিতে দুষ্ট। এখন প্রশ্ন হলো আমি উত্তরটা কি করব? তুমি কিন্তু এইবার তুমি জানো যে ভাই এখানে প্লেস দেওয়া আছে, হোয়ার হবে, সব ঠিক আছে, কিন্তু যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা যাচ্ছে না, কারণ রুল আটকাই দিয়েছে, প্লেসের পরে হোয়ারটা বসবে না। এখন আমি কাকে বসাবো? তুমি জানো হু, হুইচ, হোয়ার এবং হোয়েন, এই চারটার পরিবর্তে কাকে বসানো যায়? দ্যাটকে বসানো যায়। এসো দ্যাটটাকে উত্তর করে ফেলি। বলতে পারো যে ভাই দ্যাটের বাংলা তো যে, তাহলে কি হলো? ভাই যেহেতু এই চারটা জিনিসের পরিবর্তে দ্যাট বসে, তার মানে দ্যাটের বাংলা এই চারটা জিনিসের যে বাংলা তাই হতে পারে। দ্যাটের বাংলা যে হতে পারে, দ্যাটের বাংলা যেটি হতে পারে, দ্যাটের বাংলা যেখানে হতে পারে, এবং দ্যাটের বাংলা যখন হতে পারে। আশা করি বুঝতেই পারছো। এটা হলো রিডান্ডেন্সি চ্যাপ্টারে আবারও করব আমরা, সেখানে তালিকা করা আছে, এত কথা বলবো না, তখন বলবো যে তালিকাটি দেখো, এই ওয়ার্ডগুলো যদি, এই জোড়াগুলো যদি কখনো পাও, এটাকে বলবা বাহুল্য দোষ, ওই অপশনগুলি বাদ। আপাতত এতটুকু রিডান্ডেন্সির কথা, বাট এই দুটি কথা যেহেতু খুব সহজ, সেই কারণে এখনই বলে দিলাম যে প্লেস শব্দের পরে তুমি হোয়ার লিখতে পারবে না, অথবা হোয়ার শব্দের ঠিক পরে প্লেস লিখতে পারবে না, টাইম শব্দের ঠিক পরে হোয়েন লিখতে পারবে না, হোয়েন শব্দের ঠিক পরে টাইম লিখতে পারবে না। তার কারণ এরা লিখলেই বাক্যটি বাহুল্য দোষ বা রিডান্ডেন্সিতে দুষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো আমার দ্বিতীয় রুলটি, যাকে প্রয়োজন তাকে ব্যবহার করা যাচ্ছে না, সেখানে দ্যাট বসে। সো দ্রুত বলে ফেলো, আমরা রিলেটিভ প্রোনাউন কেবল শুরু করেছি আর কি, আরো তিনটি রুল আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। সো দ্রুত আমাকে বলো যে আজকে যতটুকু পড়লাম বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা এতটুকু আসলে আগে কোনো ক্লাসে শিখেছো কিনা।
দ্রুত বলে দাও ভাই। ফেসবুকের দুনিয়ায়, অনলাইন ক্লাসের দুনিয়ায় সারা বাংলাদেশে রহিম ভাই করিম ভাই ভরে গেছে ভাই, অমক ভাই তমক ভাই, ওরে ফেসবুকে ক্লাস রে ভাই, একবারে মনে করো যে মডেল স্টাইলে আয়শা এমন ভাবে ক্লাস নিচ্ছে, নারী পারফর্মারই বেশি ক্লাসে আর কি, যারা ক্লাস করতেছে অনেক মেয়েরা ক্লাস দেখতেছে, আমি দেখতেছি, কারণ তারা হচ্ছে সেই রকম ইয়ো ইয়ো টাইপের আর কি। আমি দেখতে চাই এই ইয়ো ইয়োরা কত ভালো রেজাল্ট করায় ভাই। এরকম যদি হতো বিগত সময়ে ভাই, এখন দেখো প্রতিটা বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে সোহেল ভাইয়ের প্লেস নাই ভাই, এমন কোনো বছর নাই। আমার স্টুডেন্টরা প্লেস করে নাই এমন কোনো বছর নাই ভাই। এই বছর কিন্তু আমি বলে রাখছি, যখন যে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে, ঢাকা ভার্সিটি থেকে শুরু হবে এটা, রেজাল্টের দিনই ভাই যারা প্লেস করবা রেডি থাকবা, মনে রাখবা সোহেল ভাইয়ের সাথে তোমাকে লাইভে আসতে হবে। তুমি আমার কাছে পড়ছো, এটা তোমার বাধ্যতামূলক আচরণ, না হলে কিন্তু ভাইয়া বুঝতেই পারছো ধরে নিয়ে আসতো বাড়ি থেকে যায়। সো যেখানে থাকো, বাংলাদেশের যে প্রান্তে থাকো, যেদিন তোমার পরীক্ষার রেজাল্ট হবে, অর্থাৎ তুমি হচ্ছে কি বলে মেডিকেলে পরীক্ষা দিচ্ছ, তুমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, তুমি রাজশাহীতে পরীক্ষা দিচ্ছ, রাজশাহীর এ ইউনিট বি ইউনিট সি ইউনিট হোক না কেন, রেজাল্ট দিবে, আমার দৃঢ় বিশ্বাস একটা ইংলিশ সাবজেক্ট তোমাকে চান্স পাওয়ানোর জন্য অনেকটা দূর এগিয়ে দিবে। বিকজ এই সাবজেক্টটি এমন একটা সাবজেক্ট সবাই দুর্বল ভাই, সবাই দুর্বল। তাই তুমি যখন আগায় থাকতেছো, বাংলা এবং সাধারণ জ্ঞান ভালো করে পড়ো, এবং ফলাফলে আমি চেষ্টা করছি তোমাদের বাংলা সাধারণ জ্ঞানের জন্য কিছু করার, এবং তোমরা দেখেছো অ্যাপের ভিতরে সেই সেকশনটি আছে, যতটুকু পারি আমি তোমাকে দেওয়ার চেষ্টা করবো, যতটুকু পারি। তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা নিজেরা ভালো করে পড়ার, বাংলা সাধারণ জ্ঞান বা অন্যান্য সাবজেক্টগুলো, এবং ফলাফলে আমার মনে হয় ইংরেজিতে যেহেতু তোমাদের কোনো টেনশন থাকার কোনো কারণ নেই, আমি সবকিছু শীটের ভিতরে গুছিয়ে দিয়েছি, ভোকাবুলারি পার্ট সবগুলো গুছানো আছে, এবং এগুলোর উপরে ভিডিও করে করে ক্লাস দিব, যাতে তুমি ক্লাসগুলো দেখলে মজা পাও, এবং যাতে পড়াগুলো খুব দ্রুত হয়ে যায়। আউটপুট হিসেবে আমি যেটা চাই, যেদিন রেজাল্ট হবে ভাই, আমি জানি কেউ না কেউ ভাই, এটা সবাই করবা, এটা আসলে মানে অযৌক্তিক ধারণা, কেউ না কেউ ভাই ভালো রেজাল্ট করবা, ভালো একটা পজিশন পাইবা, এবং আমি চাই প্রতিটা রেজাল্টের দিনে আমি লাইভ করবো, প্রতিটা দিনে লাইভ আসবে, তুমি তোমার ওখান থেকে জুমে যুক্ত হবা, তুমি আমার সাথে জুমে যেভাবে যুক্ত হবা, বাকিটা হচ্ছে হলো বাকিটা আমি করে দেবো, যেগুলো লাইভে তোমাকে সবাই দেখছে, আজকে অততম হয়েছে সোহেল ভাইয়ের সঙ্গে, আমি দেখতে চাই বাকিরা কে কি করে ভাই। সো আমরা আজকের ক্লাসে শেষ করতে চাই, একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করবো ভাই, তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমি সোহেল ভাই, এবং মনে রাখবা শুধু সোহেল ভাইকে খুশি করার জন্য হলো, আমাকে একটু খুশি করার জন্য হলো ভাইয়া, একটু পড়াশোনা করো, চান্সটা তোমারই থাকবে, সোহেল ভাই তোমার চান্সটা নিয়ে যাবে না, বা সোহেল ভাই তোমার কাছে যে দাবি করবে না ভাই তুই তোর চান্স পাইলি দে এবার খাওয়া একবেলা ট্রিট দে, না, উল্টা সোহেল ভাই তোমাকে ডেকে আনবে, ভাই আসো একবেলা একসাথে খাই। সো আমার মনে হয় তোমরা আমার দিকে তাকিয়ে হলে একটু পড়াশোনা করবে, আমি তোমাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষে আমি তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।